নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রাতের গাড়ি। আজ থাকলেও দ্বিতীয় পর্ব। রণজিৎ মল্লিকদের হাটখোলার বাড়ি বিক্রি হয়ে গিয়েছে। 4 ভাই আলাদা হয়ে গিয়েছে। রণজিৎ মল্লিকই সুনিতা দেবীকে চিত্রজগতে নিয়ে এসেছিল। সেই সময়ই বছর 2 ছিল সুনিতা রণজিৎ মল্লিকের সঙ্গেই। রণজিৎ মল্লিকের প্রথম ছবি মার খেল। তার ছবি মার খেল বটে, কিন্তু সুনিতা চিত্রজগতে একটা সাড়া জাগিয়ে দিয়েছিল তার প্রথম আবির্ভাবেই। পরপর 4-5খানা ছবির কন্ট্রাক্ট পেল সুনিতা, প্রথম ছবি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই। রণজিৎও তার দ্বিতীয় ছবি করল তার সমস্ত মূলধন ঢেলে। সেই ছবিও তার চলল না, কিন্তু পাতদিয়ার ছবি সুনিতাকে দিয়ে সুপার হিট হলো। রণজিৎ মল্লিকের আশ্রয় থেকে সুনিতা ঠিক সেই সময় চলে গেল পাতদিয়ার আশ্রয়ে। সে আজ 4 বৎসর পূর্বের কথা। ক্যামাক স্ট্রিটে বিরাট 16তলা ম্যানসনের 3 তলায় একটা ফ্ল্যাট পাতদিয়া কিনে দিল সুনিতাকে। সুনিতা এখন সেখানেই থাকে। আর মিতুল দার্জিলিংয়ে মিশনারি স্কুলে পড়ে। সুনিতার একমাত্র ছেলে। রণজিৎ মল্লিকের আজ আর কিছুই নেই, তবু সে তার ডাঁট বজায় রেখেছে সুনিতার দৌলতে। সুনিতা ভোলেনি যে রণজিৎ মল্লিকই একদিন তাকে চিত্রজগতে নিয়ে এসেছিল। যদিও আজ সুনিতা পাতদিয়ার আশ্রয়ে, তাহলে তাকে দিয়ে কোনো বইতে কন্ট্রাক্ট করাতে হলে লোকে রণজিৎ মল্লিকের কাছেই যায়। রণজিৎ মল্লিক না বললে সুনিতা কন্ট্রাক্ট সই করে না। সুবিমল সেনকেও ওই রণজিৎ মল্লিককে ধরেই ভবতোষের বইতে কন্ট্রাক্ট সই করাতে হয়েছিল। রণজিৎ মল্লিকের ইচ্ছা ছিল ভবতোষ দত্তর সঙ্গে আলাপ জমাবে, কিন্তু সুবিমল সেন বলল, না মিস্টার মল্লিক, তিনি এই মুহূর্তে কারো সঙ্গে দেখাশোনা করতে চান না। কেন কেন? লোকটা একটু সাই, প্রথম ছবির জগতে আসছেন তো। একেবারে জলিও নাকি? বরং তার উল্টো, টাকা পয়সা আছে তো? আছে বলেই তো মনে হয়। কিসের ব্যবসা? বোম্বেতে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। বয়স কত ভদ্রলোকের? তা প্রায় 50 তো হবেই। তা হঠাৎ এলাই না কেন? অনেক দিন থেকেই নাকি ভেবেছিলেন মিস্টার দত্ত কথাটা। তা বোম্বাইয়ের ব্যবসায়ী হিন্দি প্রোডাকশন না করে বাংলা ছবি করতে যাচ্ছেন কেন? হিন্দিও করবেন, আগে বাংলা তারপর হিন্দি। গল্প ঠিক হয়েছে? হয়নি, তবে মনে হয় গল্প বোধ হয় ওর নিজেরই। তাই বলুন। রণজিৎ মল্লিক হাসল। না হে, মনে হয় লোকটার কেবল টাকাই নেই, একটা রুচিও আছে। তা গল্প না শুনে কি ম্যাডাম সই করতে চাইবে? তাহলে আর আপনি প্রোডাকশন ম্যানেজার হবেন কেন? মানে মানে আমি, হ্যাঁ, এই ছবিতে আপনিই হবেন প্রোডাকশন ম্যানেজার। আপত্তি আছে নাকি? আপত্তি কি, তবে তবে চলুন ক্যামাক স্ট্রিট, কন্ট্রাক্টটা সই করিয়ে দেবেন, সুবিমল বললে। মিস্টার দত্ত যাবেন না? না, যা করবার আমরাই করব, সঙ্গে আবার নগদ টাকা আর সই করা ব্ল্যাঙ্ক চেক আছে। কন্ট্রাক্ট ফর্ম এনেছেন? এনেছি বই কি। চলুন তবে। ম্যাডাম অর্থাৎ সুনিতার ফ্ল্যাটে রণজিৎ মল্লিকের অবারিত দাস। সকালবেলায় ব্যালকনিতে বসে সুনিতা চা পান করছিল। আয়া এসে বললে, রানা সাহেব আর সেন সাহেব এসেছেন। রানা যখন তখনই আসে,
কিন্তু সুবিমল সেন তো বড় একটা কাজ না থাকলে আসে না। সুনিতা একটু বিস্মিতই হলো। আয়াকে ওদের ব্যালকনিতেই নিয়ে আসতে বললে। সুবিমল ঢুকতে ঢুকতে বললে, গুড মর্নিং। গুড মর্নিং। সুনিতা সুবিমলের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললে, চা হবে নাকি? আপত্তি কি? সুনিতার পরনে একটা ড্রেসিং গাউন ও ঢিলে পায়জামা, শ্যাম্পু করা মাথার চুল ছড়ানো। তারপর সকালে কি মনে করে সুবিমল বাবু? একটা শাঁসালো নতুন পার্টি বাগিয়েছে সুবিমল, রণজিৎ বলে। কোথা থেকে বাগালেন সুবিমল বাবু? সুনিতা বললে, বোম্বাইয়ের একজন ব্যবসায়ী। বোম্বাইয়ের? হ্যাঁ, তবে বাঙালি। প্রডিউসার নাকি? না, এই তার প্রথম ছবি। সংক্ষেপে ভবতোষ দত্তর পরিচয়টা দিল সুবিমল সেন। তা গল্পকার? শুটিং কোথায় হবে, এখানে না বোম্বেতে? গল্প এখনো ঠিক হয়নি, মানে জানি না, তবে শুটিং এখানেই হবে। গল্প জানেন না মানে? মানে মনে হচ্ছে প্রডিউসারেরই গল্প, সুবিমল বললে। কিন্তু আপনি তো জানেন সামনে জুন জুলাইয়ের আগে কোনো ডেট আমি দিতে পারবো না, সুনিতা বললে। আরে না না শুনি, রণজিৎ বললে, ডেট ম্যানেজ করতে হবে, আর হয়েও যাবে তা। তুমি কন্ট্রাক্টটা সই করে দাও তো। বাহ, গল্প শুনলাম না, কিছু না, কন্ট্রাক্ট সই করবো কি? আরে সুবিমল যখন আছেন তোমার ফেভারিট ডিরেক্টর, সেরকম গল্প না হলে কি আর উনিই করবেন? তাছাড়া লক্ষ্মী যখন যেচে এসেছেন, হাতে তুলে নাও। কিন্তু রানা। আরে বাবা, আমরা তো দুজনেই আছি। তুমিও আছো? হ্যাঁ, সুবিমল ডাইরেক্টর, আমি প্রোডাকশন ইনচার্জ। তোমার ইন্টারেস্ট আমরাই দেখব। শেষে ঢোবাবে না তো? না গো না, এখন সই করো তো। বের করো সুবিমল কন্ট্রাক্ট ফর্ম। সুবিমল কন্ট্রাক্ট ফর্ম বের করলো। কন্ট্রাক্ট ফর্মটা সুবিমলই মুসাবিদা করে টাইপ করিয়ে এনেছিল। পোর্টফোলিও থেকে টাইপ করা কন্ট্রাক্ট ফর্মটা স্ট্যাম্প দেওয়া এগিয়ে দিল সুবিমল সুনিতার দিকে। কন্ট্রাক্ট ফর্মটা হাতে নিয়ে চোখ বোলাতে বোলাতে সুনিতা বললে, গল্পের নাম রাতের গাড়ি দেখছি, বেশ নামটা তো। কিন্তু আমি 1,25,000 নেব। রানা বললে, বেশ বেশ, তাই নিও। আমার বিপরীতে কে? কে আবার? রূপেশ, তার সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেছে। সুনিতার নগদ ও চেকে 20,000 নিয়ে সই করতে করতে বললে, গল্পের নাম যখন ঠিক হয়ে গিয়েছে, মনে হচ্ছে গল্পও ঠিক হয়ে আছে। তা গল্প শুনছি কবে সুবিমল বাবু? 2-4 দিনের মধ্যেই জানাবো। কাল বোধহয় প্রডিউসার একবার বোম্বে যাবেন, ফিরে এলে গল্প শোনানো হবে। বুঝলে শুনি, সুবিমলের কথা শুনে মনে হচ্ছে শাঁসালো পার্টি। শাঁসালোই হোক আর শ্বাসহীনই হোক, আমার কি? আমার কথা হচ্ছে ফেলো করি মাখো তেল। যেমন যেমন পেমেন্টের কথা আছে, তেমনি অগ্রিম পেমেন্ট নেব, তারপর সরে যাব। শৈবাল হোটেলে যখন ফিরে এলো, হিমানিস এয়ার অফিসার সঙ্গে বুকিং নিয়ে কথাবার্তা বলছিল ফোনে। হ্যাঁ, কালকের প্লেনে। বাগডোগরায় যেন ট্যাক্সি থাকে। হোটেলের ম্যানেজারকে আমি বলে দিচ্ছি, টাকা পাঠিয়ে টিকিট কালেক্ট করে আনবে। কি ব্যাপার মিস্টার দত্ত, কাল দার্জিলিংয়ে যাচ্ছেন বুঝি? হ্যাঁ, দিন দুয়েকের জন্য। একটু অপেক্ষা করুন, ম্যানেজারকে একটা ফোন করে ইনস্ট্রাকশনটা দিয়ে দিই, বলে হিমানিস হোটেলের ম্যানেজারকে ফোন করে টাকা পাঠিয়ে টিকিটটা কালেক্ট করবার নির্দেশ দিল। তারপর বলুন সুবিমল বাবু, নায়িকার সঙ্গে আপনাদের কন্ট্রাক্ট সই হলো? হ্যাঁ, 25,000 বেশি নিল। হিমানিস হাসল, তারপর বললে, তা নিক, 25,000 তো আমার উঠে আসবে। গল্পের কথা বলছিলেন ম্যাডাম? ব্যস্ত কি, যথাসময়ে কাহিনী তার সামনে উদ্ঘাটিত করা হবে। দার্জিলিংয়ে আপনি কদিন থাকবেন? বললাম তো, দিন দুয়েকের বেশি না। আপনি দার্জিলিং যাননি কখনো সুবিমল বাবু? অনেকবার। ওখানকার স্কুলের রেক্টর রেভারেন্ট ফাদার আমার বিশেষ পরিচিত। সেন্ট জেভিয়ার্সে একসঙ্গে পড়েছিলাম।
তাই বুঝি? হ্যাঁ, আমি তো ম্যাডামের ছেলের ওখানে পড়বার ব্যবস্থা করে দিই ফাদার বিশ্বাসকে ধরে। ফাদার বিশ্বাস বুঝি ইন্ডিয়ান খ্রিস্টান? ওর মা মেম সাহেব ছিল, বাপ বেঙ্গলি। দেখলে বুঝতে পারবেন না, সাহেবের মতো টকটকে গায়ের রং। রেভারেন্ড ফাদার বিশ্বাসের সঙ্গে যখন আপনার বিশেষ পরিচয় আছে, তাকে একটা চিঠি দিয়ে দেবেন। কাউকে ভর্তি করবেন বুঝি? সুইমাল সেন সুদায়। হ্যাঁ। কাকে? আমার ছেলেকে। আপনার স্ত্রী কি বোম্বাই থেকে এত দূরে আপনার ছেলেকে রাখতে রাজি হবেন, মিস্টার দত্ত? আমার স্ত্রী তো বেঁচে নেই সুবিমল বাবু, শান্ত গলায় বললে হিমানিশ। বেঁচে নেই? না, 8 বছর হলো। সি ইজ ডেড। ঠিক আছে, আমি একটা চিঠি দিয়ে দেবো রেভারেন্ড ফাদার বিশ্বাসকে। লোকটা যেমন ভদ্র তেমনি অমায়িক। আপনি বলছিলেন না আপনাদের সুনিতা দেবীর ছেলে ওখানে পড়ে? হ্যাঁ, সুভাষিস সেন। ডাকনাম মিতুল, তাই না? আপনি কি করে জানলেন? কথাটা বলেই হিমানিশ হঠাৎ যেন একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বললে, সেদিন বোধহয় আপনিই বলেছিলেন। আমি? হ্যাঁ, আপনিই তো। হ্যাঁ, ভালো কথা। তাহলে আপনাদের ওই রণজিৎ মল্লিককেই প্রোডাকশন ইনচার্জ নিচ্ছেন আপনি? আলোচনাটা অন্যদিকে নিয়ে গেল হিমানিশ। হ্যাঁ, ওকে হাতে রাখলে ম্যাডামের ডেট পাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হবে না। তাছাড়া রূপেশ কুমারের সঙ্গেও রানার বেশ দহরম মহরম আছে। অবশ্যই মাইনেটা এখনো ঠিক হয়নি। সে আপনি যা ভালো বোঝেন তাই করবেন। আপনাকে তো বলেইছি সুমিবল বাবু, যা করবার সব আপনিই করবেন। পরের দিনের প্লেনেই হিমানিশ দার্জিলিং রওনা হলো। মিতুল, তার বড় আদরের মিতুল, আজ তাকে আর চিনতেও পারবে না দেখলে। আর চিনবেই বা কেমন করে? সে তো জানে তার বাবা নেই। কি বুঝিয়েছে সুনিতা তাকে, তাই বা কে জানে। মিতুলের কাছেও আসছে মৃত। দার্জিলিংয়ে পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গেল। অক্টোবরের শেষাশেষি শৈলপুরীতে তখন বেশ ঠান্ডা। হিমানিশ জানত না যে সামনেই 2 মাসের জন্য সুভাষিসদের স্কুল বন্ধ হয়ে আসছে এবং 2-4 দিনের মধ্যেই স্কুল বন্ধ হয়ে যাবে। পরের দিন দুপুরের দিকে স্কুলে গেল হিমানিশ। স্কুল কম্পাউন্ডে ছেলের দল হৈ হৈ করে বল খেলছে। নানা বয়সী সব ছেলে, 6-7 বছর থেকে 15-16 পর্যন্ত আছে। এক পাশে মাঠের মধ্যে দাঁড়ালো হিমানিশ। কোনজন এর মধ্যে তার মিতুল? এদের মধ্যেই সে আছে, না এ দলে সে নেই? হঠাৎ একসময় বলটা পায়ের সামনে এসে পড়ল। একটি ছেলে নীল সোয়েটার গায়ে, পরনে হাফ প্যান্ট, এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ছুটতে ছুটতে তার সামনে এসে গেল। অন্য ছেলেরা চিৎকার করে ওঠে, শুভাশিস, দিস হয়ে, দিস হয়ে। শুভাশিস বলটা হাতে করে থ্রো করে দিল। শুভাশিস? তবে কি এই তার মিতুল? শুভাশিস ততক্ষণে ছেলেদের ভিড়ে গিয়ে মিশে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। রোগা পাতলা চেহারা ছেলেটির। মনে মনে হিসাব করে হিমানিশ, 8 বছর। আজ মিতুলের তাহলে 11 বছর বয়স হবার কথা, কিন্তু দেখলে তা মনে হবে না। মনে হয় 8-9 বছর বড়জোর হবে। হিমানিশ হাঁটতে হাঁটতে অফিসের দিকে এগুলো। অফিসেই ছিলেন রেভারেন্ড বিশ্বাস। লম্বা চওড়া সুশ্রী চেহারা। ওর মা ইউরোপিয়ান মহিলা ছিলেন। সুবিমল বলেছিল, বাপও হয়তো সুন্দরী ছিলেন, তাই হয়তো বিশ্বাসকে দেখলে চট করে ভারতীয় বলে মনে হয় না, মনে হয় ইউরোপিয়ানই। লেখাপড়া করেছেন প্রথমে কলকাতায়, তারপর অক্সফোর্ডেই, কিন্তু সংসার করেননি। মিশনের কাজেই নিজেকে উৎসর্গ করেছেন। বয়স খুব কম নয়, 50-এর কিছু উপরেই হবে বলে মনে হয়। তবে দেহের বাঁধুনি দেখলে মনে হয় 40-42-এর বুঝি বেশি নয়। ভারী হাসি খুশি মানুষটি। সুবিমলের পরিচয়পত্রটা দেবার পর সেটা পড়ে ফাদার বললেন, কি আমি করতে পারি মিস্টার দত্ত আপনার জন্য, বলুন। বোধহয় আপনি আপনার ছেলেকে ভর্তি করাতে চান এখানে, কিন্তু আপাতত তো আমার এখানে কোনো সিট নেই। না ফাদার, সুবিমল বাবুকে অবশ্যই আমি সেই রকমই একটা ইঙ্গিত দিয়েছিলাম, তাই তিনি হয়তো চিঠিতেও সেই কথাই আপনাকে লিখেছেন। আমি আসলে ঠিক সেজন্য আসিনি। সুবিমল বাবুর কাছে আসল কথাটা আমি প্রকাশ করিনি। তা আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি আপনার একটি ছাত্র,
সুভাষী সেনের একটু খোঁজ খবর নিতে। ছেলেটি কেমন? ও, হি ইজ আ নাইস বয়। যেমন ব্রাইট তেমনি ইন্টেলিজেন্ট, বিহেভিয়ারও চমৎকার। লেখায় পড়ায় খুব ভালো, প্রথম 4-5 জনের মধ্যেই থাকে। তবে কি তবে? হঠাৎ হঠাৎ যেন বিষণ্ণ, মানে মরজ হয়ে পড়ে। কেন তা ঠিক জানি না, কিছুদিন ওইভাবে থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। আপনি নিশ্চয়ই জানেন, ওর ছোটবেলায় একটা দুর্ঘটনায় ওর বাপ মারা যান। ও তখন খুব ছোট, বোধ হয় বছর তিনেকের। ওর মাও বাবার সঙ্গে ও ট্রেনে করে কোথায় যেন যাচ্ছিল। শুনেছি ওর মার মুখে ওর বাবাকে খুব বেশি ভালোবাসতো। রাত্রে কামরার মধ্যে সবাই ঘুমিয়েছিল। পরের দিন সকালে কামরার মধ্যে আর বাবাকে পাওয়া গেল না। ওর মার ধারণা ভদ্রলোক অত্যধিক মদ্যপান করেছিলেন সেদিন। হয়তো রাত্রে কোনো এক সময় উঠে ট্রেন থেকে কি ট্রেন থেকে নেমে কোথাও চলে যান। যা হোক, তারপর 2 বছর ধরে ওর বাবার অনেক সন্ধান করা হয়, কিন্তু কোনো সন্ধানই পাওয়া যায় না। ছেলেটি কিন্তু ওর বাপকে ভুলতে পারে না, কেবলই কান্নাকাটি করত, বাবার কথা জিজ্ঞাসা করত। তারপর তারপর ওর মা ওকে এখানে ভর্তি করে দিয়ে যান। এখানে আসার পরও অনেকদিন ও ওর বাবার কথা বলতো। আশ্চর্য, ওইটুকু বাচ্চা ছেলে বাবাকে ভুলতে পারেনি। কোনো কোনো ছেলের ইন্টেলিজেন্স ও স্মৃতিশক্তি এত প্রখর থাকে যে অতি বাচ্চা বয়সেরও কোনো কোনো ঘটনা যা মনে থাকা আদৌ সম্ভব নয়, তাও মনে থাকে। মনের মধ্যে এমন একটা গভীর ছাপ রেখে যায় যে কোনোদিনই সে কথা তারা ভুলতে পারে না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ পারিপার্শ্বিকে হয়তো মনের সেই স্মৃতির উপরে একটা পর্দা পড়ে গেলেও অচেতন মনের মধ্যে সেটা কিন্তু ঠিকই থেকে যায়। সুভাষিসের বেলাতেও আমার মনে হয় তেমনটি হয়েছে। এখনো ও ওর বাপের কথা বলে। আমি সেদিকে সর্বদাই সতর্ক দৃষ্টি রাখি, যাতে ওসব কথা ওর মনে না পড়ে। কেন? জীবনের কোনো একটা দুঃখের স্মৃতিকে লালন করে লাভ কি বলুন মিস্টার দত্ত? ওতে করে অনেক সময় দুঃখকেই টেনে আনা হয়। হিমানিস কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, আপনার সঙ্গে আরো আমার কিছু কথা ছিল ফাদার। বেশ তো, বলুন। এখানে নয়, আপনি যদি অনুগ্রহ করে একবার রাত্রের দিকে আমার হোটেলে আসেন। কি কথা বলুন তো? ওই শুভাশিস সম্পর্কে এই কথাটা। সত্যি? কিন্তু মিস্টার দত্ত, আপনার সঙ্গে শুভাশিসের কি সম্পর্ক তা তো কই কিছু এখনো বললেন না। আমি ওর পিতৃবন্ধু, তবে আজও হয়তো আমাকে দেখলেও চিনতে পারবে না, কারণ খুব ছোটবেলায় ও আমাকে দেখেছে। তারপর 8 বছর আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। তারপর একটু থেমে বললে, ফাদার, আজ রাত্রে যদি আপনি আমার হোটেলে আসেন, সব কথাই আপনাকে আমি ওর সম্পর্কে বলবো। ওর একটা কথা আপনাকে জানাচ্ছি এখন। শুভাশিসের বাবা হেমানিস সেন আজও বেঁচে আছে। সে কি? হ্যাঁ। ওর মা? না, তিনি জানেন না। জানেন না? ব্যাপারটা কেমন যেন আমার একটু আশ্চর্যই লাগছে। স্বামী স্ত্রীর মধ্যে কি বনিবনা নেই বা? না না, সেসব কিছু না। তবে হিমানিস সেনকে তার স্ত্রী মৃত জেনে আছেন আজও। কথাটা একদিক দিয়ে যেমন সত্য, তেমনি আর এক দিক দিয়ে মিথ্যা। ব্যাপারটা আমার কাছে মিস্টার দত্ত কেমন যেন হেঁয়ালির মতো মনে হচ্ছে। হিমানিস সেনের মৃত্যুটা একদিক দিয়ে সত্য, আবার একদিক দিয়ে মিথ্যা। কৌতূহল ও একটা আগ্রহ যেন স্পষ্ট হয়ে ওঠে ফাদারের কণ্ঠস্বরে। বললেন, তা আপনি নিশ্চয়ই ব্যাপারটা জানতেন যখন বলছেন হিমানিস সেনের আপনি একান্তই সুহৃদ ছিলেন। তখন আপনি বা কেন তার স্ত্রীকে কথাটা জানাননি? আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। কেন? আপনি আসুন আজ সন্ধ্যায়, সব কথাই আপনাকে আমি বলবো। আপনার যদি আপত্তি না থাকে, আমরা একত্রে হোটেলে আজ ডিনার খেতে পারি। না না, তার প্রয়োজন নেই মিস্টার দত্ত, আমি যাব। একটা কথা ফাদার। বলুন। যে কথাটা আপনাকে এইমাত্র বললাম, সে কথাটা যেন কেউ না জানতে পারে। কে জানবে? আর আমি বলবই বা কাকে? সুভাষের মা তো বছরে একবারের বেশি আসেন না।
ছেলেকে তিনি ছুটিতে নিজের কাছেও নিয়ে যান না। কেন? আপনি কি জানেন না তার মা একজন চিত্রাভিনেত্রী? বিশেষ করে সেই কারণেই তিনি ছেলেকে নিজের কাছে নিয়ে যান না। অবশ্যই এতে আমার সম্মতিও আছে, কারণ ওর সুকুমার মনে কোনো রকম দুষ্ট ছায়া পড়ুক আমি চাই না। ছেলেটি বড় ভালো। হোটেলে হিমানিশের কক্ষ। বাইরে কনকনে শীতের রাত্রি যেন মূর্ছাহত হয়ে রয়েছে। রাত্রি প্রায় 9টা হবে। কাচের জানালা পথে রাতের শৈলপুরী দার্জিলিং শহরটি যেন শত শত প্রদীপ জেলে এদিক ওদিক চারিদিকে অভিসারের লগ্নে ধ্যানমগ্না। ঘরের এক কোণে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। কক্ষ মধ্যে ঈষদোষ্ণ একটা আরাম ছড়িয়ে আছে। মুখোমুখি দুটো সোফায় হিমানিশ ও রেভারেন্ড ফাদার বিশ্বাস বসে। হিমানিশ বলছিল, বিকেলে আপনাকে বলেছিলাম শুভাশিসের বাবা হিমানিশের মৃত্যুটা একদিক দিয়ে যেমন সত্য, তেমনি আর একদিক দিয়ে মিথ্যা। ফাদার, একজনের স্মৃতিভ্রংশ, ডাক্তারি শাস্ত্রে যাকে বলে এমনেসিয়া, আর মৃত্যু, দুটোর মধ্যে তো কোনোই পার্থক্য নেই। তাই বলছিলাম মৃত্যুটা যেমন সত্য তেমনি আবার মিথ্যা। শুভাশিসের বাপ হিমানিশ সেন দীর্ঘ 8 বছর স্মৃতিভ্রংশে ভুগেছেন। বলেন কি? 8 বছর? হ্যাঁ, চিকিৎসা শাস্ত্রের কত অধ্যায় যে এখন আমাদের ধরাছোঁয়া ও সাধারণ বোধগম্যের বাইরে, ভাবতে গেলে আশ্চর্যই হতে হয়। যাক, যা বলছিলাম, হিমানিশ সেনের কথা। স্মৃতিভ্রংশ হয়েছিল তার একটা দুর্ঘটনায়, যাতে অবশ্যই তার মৃত্যু হতে পারত, আর সেইটাই চেয়েছিল যারা সেই হতভাগ্যকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু তার মৃত্যু তখন ছিল না, তাই সে শারীরিকভাবে বেঁচে গেল বটে, তবে মানসিকভাবে মৃত্যু, এমনিসিয়ার হাত থেকে নিষ্কৃতি পেল না। মিস্টার দত্ত, আপনি কি তাহলে বলতে চান আপনার বন্ধুকে হত্যা করার চেষ্টাই করা হয়েছিল? হ্যাঁ। হাউ স্যাড, বাট হোয়াই? কেন? কিন্তু সেও আর এক ইতিহাস, ফাদার। সে ইতিহাস শুনলে হয়তো নিজেকে অপবিত্র মনে করবেন। তাছাড়া সে ইতিহাসের পাতা উল্টানোর সময় এখনো আসেনি। যখন আসবে তখন আমাকে আর বলতে হবে না, আপনি জানতেই পারবেন। একটু থেমে আবার বলতে লাগলো হিমানিশ, 8 বছর, 8 বছর পরে আবার এক দুর্ঘটনায় হিমানিশ সেন যখন তার পূর্ব স্মৃতি আবার ফিরে পেল, প্রথমেই যার কথা তার মনে পড়েছিল সে তার একমাত্র সন্তান শুভাশিস। মনেই যদি পড়ল তাহলে তিনি এলেন না কেন তার সেই ছেলের কাছে? কেমন করে আসবে বলুন? কেন? তার সেই সন্তান জানে তার বাপ মৃত। তাছাড়া আজ তো শুভাশিস তার বাবাকে চিনতেও পারবে না। কেন? বাপ তার পরিচয় দেবে? 8 বছর ধরে সবে থেকে জেনে এসেছে মৃত। সে কি চাইলেই আবার বেঁচে উঠতে পারে, ফাদার? তাছাড়া আপনি জানেন না এই 8 বছরে কত কি ওলট পালট হয়ে গিয়েছে। হঠাৎ ওই সময় রেভারেন্ড বিশ্বাস বলে উঠলেন, মিস্টার সেন, আপনি দেখা করবেন আপনার ছেলের সঙ্গে? না না ফাদার, আপনি ভুল করছেন। আমি ভবতোষ দত্ত, আমি হিমানিশ সেন নই। ভুল আমি করিনি মিস্টার সেন, কিন্তু ভাবছি আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। ফাদার, বলুন। আপনি আমাকে অনুগ্রহ করে ভবতোষ দত্ত বলেই জানবেন। বেশ, তাই হবে। তবে আমার দ্বারা যদি কোনো উপকার আপনার হয়, আমাকে জানাতে একটু দ্বিধা করবেন না। মিস্টার সে মিস্টার বি ডাট। হিমানির সঙ্গে সঙ্গে সংশোধন করে দিল। তারপর আবার বললে, শুভাশিস তো স্কুল বোর্ডিংয়ে থাকবে এই ছুটিটা? তাই তো থাকে। ছুটির মধ্যে 2-4-10 দিনের জন্য ওর মা আসেন, তখন মায়ের ছেলেতে দেখা হয়। তখন তিনি হোটেলেই থাকেন। কবে সে আসবে জানেন কি ওর মা? না, এখনো কোনো খবর পাইনি। আপনি ওর সঙ্গে দেখা করবেন না? মানে আপনার ছেলের সঙ্গে? করব। কাল তো রবিবার আছে, কাল সকালে যাব। একটা কথা ফাদার, ওকে নিয়ে যদি 2-3 দিন একটু বের হই, আপনার কোনো আপত্তি হবে কি? না না, কিন্তু আমি যে আমার সত্য পরিচয় দিয়েছি
আপনি তো এখনো তা জানেন না ফাদার। রেভারেন্ড বিশ্বাস মৃদু হাসলেন। প্রতারণা, অবিশ্বাস পৃথিবীতে আছে বইকি, আর থাকবেও চিরদিন। তবু যা সত্য তার কোনো সাক্ষী সাবুদের দরকার হয় না। তবু আপনাকে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, বোম্বের রমেশ সিপ্পির। বোম্বাই শহরের তিনি একজন শিল্পপতি, বয়সও হয়েছে তার। তাকে আপনি ফোন করে জানাতে পারেন, কারণ এখন পর্যন্ত আপনি ছাড়া দ্বিতীয় ব্যক্তি এই জগতে যিনি আমার সত্য পরিচয়টা জানেন, সে তিনি। কোনো প্রয়োজন নেই। আপনার কথা, আপনার কণ্ঠস্বর, আপনার ব্যক্তিত্ব স্পষ্টই বলে দিয়েছে আপনার কোনো কথা মিথ্যা নয়। আর একটা কথা কেবলই আমার মনে হয়, 8 বছর বাদে এরকম করে ঘুম আমার নাই বা ভাঙত, তাহলে তো এমনি করে বাকি জীবনের জন্য মানুষের এত বড় অবিশ্বাসের দুঃখটা আমাকে বহন করে বেড়াতে হতো না। বাইরের ঘড়িতে ওই সময় ঢং ঢং করে রাত 11টা ঘোষণা করলো। হেমানিস চমকে উঠে বললে, ফাদার, অনেক রাত হলো, এবারে আপনি যান। হ্যাঁ, উঠি। রেভারেন্ড বিশ্বাস উঠে দাঁড়ালেন। গুড নাইট। গুড নাইট ফাদার। গড ব্লেস ইউ মাই চাইল্ড। পরের দিন সকাল 9টায় স্কুলের কমন রুমে হেমানিস অপেক্ষা করছিল মিতুলের জন্য। এসেই ফাদারকে সংবাদ পাঠিয়েছিল মিতুলকে পাঠিয়ে দেওয়ার জন্য। মিতুল ঘরে ঢুকতেই হেমানিস স্মিত হাসছে বললে, এসো মিতুল। মিতুল যেন একটু থমকে যায়। ফাদার তাকে বলেছিলেন তার এক পরিচিত আত্মীয় তার সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু মিতুল নামে মাও তো তাকে বড় একটা ডাকে না। মা সাধারণত শুভ বলেই ডাকে। তাই বোধহয় মিতুল ডাকটি শুনে ও থমকে দাঁড়িয়ে গিয়েছিল। চেয়ে থাকে হিমানিসের মুখের দিকে, দু চোখ ভরা বিস্ময় নিয়ে মিতুল। শুধু কি বিস্ময়, কিছুটা দ্বিধা আর কিছুটা সংকোচ। মানুষটাকে কখনো সে দেখেনি, চিনতেও পারছে না, তাই হয়তো সংকোচ, দ্বিধা। এসো মিতুল, আবার ডাকলো হিমানিস। পায়ে পায়ে এগিয়ে এলো মিতুল, মৃদু কণ্ঠে বললে, আপনি? আমাকে তুমি চিনতে পারছো না, তাই না? চিনতে তো পারবে না, খুব ছোটবেলায় তুমি আমাকে দেখেছো, তারপর আর দেখোনি। আমার ডাকনাম মিতুল, আপনি জানেন? ওই নামেই তো বরাবর তোমাকে আমি আর তোমার বাপি ডাকতাম। বাপি? হ্যাঁ, তোমার বাপি। তাকে তো তোমার মনেই নেই। না, তাহলে বোধহয় বাপিকে দেখলে আমি চিনতে পারবো। পারবে? কেমন করে পারবে? হিমানিসের যেন কৌতূহলের অন্ত নেই। বাপির একটা ফটো আমার কাছে আছে। তাই নাকি? কোথায় পেলে ফটোটা? এখানে যখন মা আমাকে রাখতে আসে, খুব কান্নাকাটি করছিলাম বাপির জন্য। তখন খুব বাপির জন্য কান্নাকাটি করতাম তো, বাপির কাছে যাব বলে। মা বাপির একটা ফটো তখন আমাকে দিয়ে বলেছিল, তোমার বাপির এই ফটো তোমাকে দিলাম। তাই দিয়েছিল বুঝি তোমার মা? হ্যাঁ, ফটো দিয়ে বলেছিল আমার বাপির নেই। সেই ফটোটা তোমার কাছে আছে মিতুল? হ্যাঁ, এখন তো রোজ একবার করে সেই ফটোটা আমি দেখি। আপনি আমার বাপিকে দেখেছেন? দেখেছি বই কি। বাবার কথাটা সুনিতা তার ছেলের মন থেকে একেবারে মুছে ফেলবারই চেষ্টা করেছিল, দূরে সরিয়ে দেওয়ার তাকে কারণই তাই। কিন্তু সুনিতা জানতো না, শিশুকালের যে ছাপ ওর মনের মধ্যে পড়েছিল তা আজ পর্যন্ত মুছে যায়নি। কোন একটি স্মৃতি মনের মধ্যে গভীরভাবে অঙ্কিত হয়ে গেলে একেবারে তাকে সহজে মন থেকে মুছে ফেলা যায় না, এবং সেটা মুছে ফেলতে হলে যে স্নেহ ভালোবাসার প্রয়োজন, সেটা সুনিতার মধ্যে কোনোদিনই ছিল না। স্নেহ বা ভালোবাসা সবকিছু বরাবর যা পেয়েছে মিতুল তা তার বাপের কাছ থেকেই। চলো একটু বেরিয়ে আসি, যাবে? কিন্তু ফাদারকে না বলে তো স্কুল কম্পাউন্ড থেকে বেরোতে পারবো না। যাও, তার পারমিশন নিয়ে এসো, আমরা আজ অনেক জায়গায় ঘুরে বেড়াবো। সত্যি? উৎসাহিত হয়ে ওঠে মিতুল। স্কুল কম্পাউন্ডের বাইরে ছেলেরা যাবার অনুমতি পায় না, কড়া প্রহরা সর্বদা। মধ্যে মধ্যে অবশ্যই স্কুলের কোনো শিক্ষকের সঙ্গে তারা দল বেঁধে বাইরে যায়।
আর বাইরে যেতে পারলে মিতুলের যেন আনন্দের সীমা থাকে না। উন্মুক্ত প্রকৃতির সহজ স্বাচ্ছন্দ্যের মধ্যে যেন সে জীবনের অন্য এক স্বাদ পায়। ছেলেকে নিয়ে হিমানিশ এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। মানুষটাকে সে যে কোনোদিনও দেখেনি আগে, কোনো রকম পরিচয় ছিল না, তাও যেন ভুলে যায় মিতুল। মনের আনন্দে হিমানিশের সঙ্গে ঘুরতে ঘুরতে এটা ওটা প্রশ্ন করে। আপনি কখন তুমি হয়ে যায়। হঠাৎ একসময় বলে, তুমি এতদিন কোথায় ছিলে? অনেক দূরে ছিলাম। তাই বুঝি এতদিন আসনি? হ্যাঁ। আবার মার মতো চলে যাবে তুমি, তাই না? মাও আসে, কিন্তু 2-1 দিন থেকেই চলে যায়। হিমানিশ বুঝতে পারে বালকের বুকের মধ্যে একটা অতৃপ্তির বেদনা রয়েছে। হিমানিশ বললে, আমি আবার আসলে তুমি খুশি হবে? হুম। তাহলে আবার আসবো। কবে আসবে? যখন তুমি বলবে তখনই আসবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু কেমন করে তোমাকে বলবো আসার জন্য? চিঠি লিখবো? কেন চিঠি লিখবে কেন? ফোন করো। ফোন করব? কেমন করে? ফাদারকে আমি বলে যাব, আমার ফোন নাম্বার দিয়ে যাব। যখন তোমার আমাকে ডাকার দরকার হবে, ফাদারকে বললেই ফোন কানেকশন তিনি করে দেবেন। তুমি আমার সঙ্গে কথা বলো। তোমারও ফোন পেলে আমি চলে আসবো। বাহ, খুব ভালো হবে তাহলে। মিতুল, কি তোমার খিদে পায়নি? নিশ্চয়ই খিদে পেয়েছে। চলো ওই হোটেলে আমরা কিছু খেয়ে নিই, খুব মজা হবে। ওখানে আইসক্রিম পাওয়া যায়। বোধহয় যায়, চলো দেখা যাক। হোটেলে খাওয়া দাওয়ার পর হিমানিশ ছেলেকে বোর্ডিংয়ে পৌঁছে দিয়ে আবার আগামীকাল আসবে বলে চলে গেল। পরের দিন হিমানিশের আসার সংবাদ পেয়ে একেবারে ছুটে চলে এলো মিতুল। তুমি এসেছো? আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে মিতুল? তুমি বোধহয় আর আসবে না। হিমানিশ হাসলো, বললে, চলো। সেদিন বেড়াতে বেড়াতে এক সময় হঠাৎ মিতুল বললে, তোমাকে আমি কি বলে ডাকি বলো তো? ভাবছিলাম তোমাকে আঙ্কেল বলে ডাকবো। বেশ তো, তাই দেখো। না। কেন? তোমাকে আমার আঙ্কেল বলতে ভালো লাগে না। তবে কি বলে ডাকবে? তুমি বলো না, কি বলে তোমাকে ডাকবো? হিমানিসের একবার মনে হয়েছিল বলে, তুমি আমাকে বাপি বলে ডেকো। কিন্তু কি ভেবে নিজেকে সামলে নেয়, চুপ করে থাকে। বলো না, কি বলে ডাকবো? ফাদার বলে ডেকো। ফাদার? হ্যাঁ, খুব ভালো। ফাদারকে আমি খুব ভালোবাসি। আর আমাকে? তোমাকেও। মিতুল একটু পরে ডাকে, হাঁটতে হাঁটতে পাশাপাশি হিমানিশ। ইয়েস ফাদার। তোমার মাও কয়েকদিন বাদে আসবেন। হ্যাঁ। তার কাছে কিন্তু আমার কথা বলো না। কেন ফাদার? তোমার মা হয়তো তাহলে আর আমার সঙ্গে তোমাকে মিশতে দেবেন না। হিমানিশ বললে, তাহলে মাকে কিছু বলবো না তোমার কথা ফাদার। হ্যাঁ, বলো না। হিমানিশ 2 দিন মিতুলের সঙ্গে মিশে বুঝতে পেরেছিল সুনিতার কাছ থেকে কোনো স্নেহ, কোনো ভালোবাসাই এতদিন ছেলেটা পায়নি। ভিতরে ভিতরে তাই ওর মনটা একটু স্নেহ, একটু ভালোবাসার জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছিল। তাকে পেয়ে তাই তাকে অমন করে দুহাতে আঁকড়ে ধরেছে। 3-4 দিন পরে হিমানিশ চলে গেল এবং যাবার আগের দিন অনেক খেলনা বই সব মার্কেটে নিয়ে গিয়ে মিতুলকে কিনে দিল। আসার সময় মিতুল যতক্ষণ দেখা গেল হিমানিশকে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে রইল। ফিরে এলো আবার কলকাতায় হিমানিশ দার্জিলিং থেকে। কলকাতায় আসার পর থেকে বুকের মধ্যে যে দুঃখের বোঝাটা দুঃসহ হয়ে উঠেছিল, মিতুলকে পেয়ে যেন অনেকটা সেটা লাঘব হয়ে যায়। বোম্বের অফিসের কাজকর্মের একটা বিলি ব্যবস্থা করা দরকার। 3 কয়েকের জন্য প্লেনে বোম্বে ঘুরে এলো। বোম্বে থেকে ফিরবার পর সুবিমল এলো। এবারে একদিন গল্পটা শোনাবার ব্যবস্থা করুন মিস্টার দত্ত। গল্পটা কার? মনে করুন আমারই গল্প। তাহলে একদিন রানা, রূপেশ কুমার আর ম্যাডামকে ডাকি। গল্পের শেষটা এখনো ভেবে পাইনি সুবিমল বাবু। তাহলে শুরুটা বলবো। আপনি সিনারিও করে কাজ শুরু করে দিন। আপনার শুটিং চলতে চলতেই কাহিনী শেষ হয়তো আমি পেয়ে যাব। হিমানিশ বললে, জানেন, ম্যাডামের রাতের গাড়ি নামটা খুব পছন্দ হয়েছে। সুবিমল বললে, তাই নাকি? হিমানিশের গলার স্বরে যেন একটা কৌতূহলের আভাস। হ্যাঁ, বলছিল
অদ্ভুত রোমান্টিক নাম যেমন, তেমনি নামের মধ্যে একটা সাসপেন্সও আছে। তবে ওদের একরকম আমি বলেই দিয়েছি। কি বলে দিয়েছেন? গল্প প্রডিউসারেরই, অর্থাৎ আপনারই। হিমানিশ মৃদু হেসে বলল, সে কথা শুনে আপনাদের ম্যাডাম কি বললেন? কি আবার বলবে, আসলে কি জানেন? কি? গল্পের ওরা গও বোঝে না, অথচ গল্প শুনতে হবে। বোঝে ওরা যা, সেটা হচ্ছে আসলে নোটের তারা। ওই পতিব্রতা গল্পটা একটা গল্প নাকি? অথচ বিশেষ একটি সংবাদপত্রের লেখক গোষ্ঠীর লেখকের গল্প যখন, তখন তার মতো গল্প আর হয় না। হিমানিশ হাসে। হাসছেন মিস্টার দত্ত? সেটা যদি না হতো না, অর্থাৎ অন্য কারো গল্প হতো, সমালোচনা বেরোতো। অবাস্তব, অর্থহীন, যুক্তিহীন গল্প। যাগে ওসব কথা। আপনার কথা থেকে সেদিন বুঝতে পারলাম আপনাদের ম্যাডাম অর্থাৎ সুনিতা দেবী বর্তমানে পাতদিয়ার রক্ষিতা। তা সেই লোকটা আবার বাংলা দেবে না তো? না না, সুনিতা দেবীর মতো মেয়েরা ওদের ক্যারিয়ারের মূল্য বোঝেন। তাছাড়া একদিন ছিলেন রানার কাছে, আজ এসেছেন পাতদিয়ার কাছে, কাল হয়তো কোনো আবার এক ওর চাইতে বেশি টাকাওয়ালা লোকের কাছে চলে যাবেন তার নেক নজরে পড়লে। আপনি গল্প কবে শোনাবেন বলুন? যতটুকু ভেবেছেন ততটুকুই আপাতত শুনিয়ে দিন। বেশ তো, সামনের শনিবার ডাকুন। কাল বাদে পরশু? হ্যাঁ। শনিবার হিমানিশের হোটেলের ঘরে যখন প্রথমে রূপেশ এসে পৌঁছালো, তখন হিমানিশ ঘরে নেই। একা সুবিমল বসেছিল। কোথায় সুবিমল বাবু? আপনার প্রডিউসার কোথায়? মিস্টার দত্ত, রূপেশ বললে। বিশেষ একটা কাজে হঠাৎ একটু বাইরে গিয়েছেন, এক্ষুনি এসে পড়বেন, বসুন। ড্রিঙ্কের সমস্ত ব্যবস্থাই ছিল। সুবিমল গ্লাসে ড্রিঙ্ক ঢেলে রূপেশের দিকে এগিয়ে দিল। একটু পরে রানা আর সুনিতাও এলো। সুনিতা বললে ঘরে ঢুকতে ঢুকতে, একটু দেরি হয়ে গেল। বসো বসো অনিতা। প্রডিউসার মিস্টার দত্ত একটু বেরিয়েছেন, এক্ষুনি এসে পড়বেন, রূপেশ বললে। সুবিমল তাদেরও ড্রিঙ্ক পরিবেশন করল। দেখতে দেখতে আড্ডা জমে ওঠে, ড্রিঙ্কও চলতে থাকে। রাত 9টার পর হিমানিশ এলো। আমার একটু দেরি হয়ে গেল, সেজন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে। সুবিমল বাবু, অতিথিদের অভ্যর্থনার কোনো ত্রুটি হয়নি তো? রূপেশ বললে। না না। সুবিমলই হিমানিশের সঙ্গে রূপেশ কুমার ও সুনিতার আলাপ করে দিল। নমস্কার বিনিময় হলো। হিমানিশের পরনে দামি কালো গরম স্যুট, চোখে কালো কাচের চশমা। রূপেশ বললে, কালো চশমা কেন চোখে মিস্টার দত্ত? সুবিমল বললে, চোখের অসুখের জন্য সর্বদাই ডাক্তারের পরামর্শে ওকে কালো রং গ্লাস ব্যবহার করতে হয়। রূপেশ বললে, তাই বুঝি? হিমানিশ মৃদু হাসল। সুবিমল বললে, গল্পটা সম্পূর্ণ এখনো ভাবা হয়নি রূপেশ বাবু, যতটুকু হয়েছে ততটুকুই উনি জানাবেন। হ্যাঁ, হিমানিশ বললে, আপনাদের যদি কোনো সাজেশন থাকে তো বলবেন। আচ্ছা, বড় আলোগুলো যদি একটু নিভিয়ে দিই, আপনাদের কারো আপত্তি হবে কি? রূপেশ বললে, না না, দিন নাই নিভিয়ে। হিমানিশ কনের একটি আলো ছাড়া বাকি আলোগুলো ঘরে নিভিয়ে দিল। ঘরের মধ্যে মৃদু আলোর একটা রহস্য যেন ঘনিয়ে ওঠে একটি মাত্র আলোয়। কারো মুখই কেউ স্পষ্ট দেখতে পায় না। হিমানিশ বলতে শুরু করল, গল্পের শুরু একটা চলন্ত রেলগাড়ির ফার্স্ট ক্লাস রিজার্ভ কামরায়। রাতের অন্ধকারে ট্রেনটা ছুটছে। কামরার মধ্যে যাত্রী 4 জন।
দুটি পুরুষ, একটি নারী ও একটি বালক। বালক না বলে শিশু বলাই ভালো, 3-4 বছর বয়স। রূপেশ তার হাতের গ্লাসে একটা চুমুক দিল। ওরা দুই বন্ধু, অবনীশ আর সুরজিৎ। বহুদিনের বন্ধুত্ব, পরম বন্ধু একে অন্যের। অবনীশ সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, সামান্য মাস মাইনের অফিসের এক কেরানি। আর সুরজিৎ বনেদি এক ধনী বংশের ছেলে। তবু আশ্চর্য ওদের বন্ধুত্ব ছিল। সুরজিতের মনে যাই থাকুক না কেন, অবনীশ কিন্তু সুরজিৎকে পরম বন্ধু বলেই জানত, বিশ্বাস করত। রূপেশ বলল, তার মানে আপনি বলতে চান পরস্পরের বন্ধুত্বের মধ্যে কোথাও একটা অদৃশ্য চির ছিল। ঠিক তাই, হিমানীশ বলতে লাগলো। অথচ অবনীশ কোনোদিন তা বুঝতেও পারেনি, কল্পনাও করতে পারেনি। হ্যাঁ, যা বলছিলাম, রেলগাড়ির কামরায় দুটি পুরুষ, অবনীশ আর সুরজিৎ। আর নারীটি হলো অবনীশের স্ত্রী, শিশুটি তার একমাত্র সন্তান। এদের নিয়েই শুরু ওই রাত্রের গাড়ির কামরায়। ট্রেন চলেছে, বাইরে মূর্ছাহত শীতের রাত্রি। অবনীশ বড় একটা ড্রিঙ্ক করতো না, কিন্তু সে রাত্রে সুরজিতের পাল্লায় পড়ে 3-4 পেগ ড্রিঙ্ক করে মাথাটা তার ঝিমঝিম করছে। অবনীশ খুনাক করে বুঝতে পারেনি তখনও তার পরম বন্ধু সুরজিৎ আর তার নিজের স্ত্রী সুচিতা পূর্ব থেকেই পরামর্শ করেই তাকে সে রাত্রে মাত্রাধিক ড্রিঙ্ক করিয়ে নেশাগ্রস্ত করে ফেলতে চায়। রণজিৎ ঠোঁটের সামনে গ্লাস তুলতে গিয়ে তখন থমকে গিয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে সে চেয়ে আছে আধো আলো আধো অন্ধকারে হিমানীশের মুখের দিকে। মুখের একাংশে তার সামান্য আলো পড়েছে, অন্য অংশটা অস্পষ্ট আবছা। চোখে কালো কাচের চশমা থাকার জন্য তার চোখ দুটি দেখবার উপায় নেই, অন্ধকার সেখানে। আর সুনিতা, সেও যেন হঠাৎ কেমন স্তব্ধ হয়ে গিয়েছে। সেও তীক্ষ্ণ দৃষ্টিতে রণজিতের মতোই হিমানীশের মুখের দিকে তাকিয়ে, বুকের মধ্যে যেন কেমন করছে। বেশি সে ড্রিঙ্ক করেনি, সামান্য 2 পেগ। রূপেশ বলল, তারপর? ড্রিঙ্কের মাত্রা বেশি হওয়ায় অবনীশের মাথার মধ্যে কেমন যেন ঝাঁ ঝাঁ করছিল। সুরজিৎ বললে, কি হলো, কামরাটার মধ্যে বড় গরম না? অবনীশ জড়িত গলায় জবাব দেয়, মাথার মধ্যে কেমন যেন করছে। সুরজিৎ বলে, ও কিছু না, চলো কামরার বাইরে, বাইরের একটু ঠান্ডা লাগলেই ঠিক হয়ে যাবে, এসো। অবনীশের পরম বন্ধু সুরজিৎ অবনীশের হাত ধরে কামরার বাইরে নিয়ে গেল। বললে, দাঁড়াও এখানে, দরজাটা খুলে দিই, বেশি হাওয়া পাবে। বলতে বলতে দরজাটা খুলে দিল। রাতের গাড়ি 50 মাইল স্পিডে ছুটে চলেছে তখন। যাত্রীরা সব যে যার ঘুমিয়ে। অবনীশ বুঝতে পারল না, সহসা একটা ধাক্কা খেয়ে খোলা দরজার দিকে হুমড়ি খেয়ে পড়ল, তারপর বাইরে। রূপেশ বললে, চলন্ত রাতের গাড়ি থেকে ফেলে দিল? হ্যাঁ। সুরজিৎ, পরম বন্ধু সুরজিৎ তার বন্ধুকে হত্যা করবার জন্য চলন্ত রাতের গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সুনিতা হঠাৎ বলে উঠল, রানা, আই এম ফিলিং সিক। মাথাটার মধ্যে হঠাৎ কেমন করছে, আমি আমি বাড়ি চলে যাব। হিমানীশ বলল, কি হলো সুনিতা দেবী, খারাপ লাগছে কি? একজন ডাক্তারকে কল দিলে হতো না? না না, ব্যস্ত হবেন না মিস্টার দত্ত, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিতে পারলেই বোধহয় সুস্থ হয়ে উঠতে পারবো। সুবিমল বাবু, তাহলে আপনি ওকে বাড়িতে পৌঁছে দিন, হিমানীশ বললে। রণজিৎ এতক্ষণ যেন বোবা হয়ে বসেছিল, সে হঠাৎ উঠে দাঁড়ালো। চলো সুনিতা, আমি যাচ্ছি, তোমাকে পৌঁছে দেব। না 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 না, আমি একাই যেতে পারবো। বলতে বলতে সুনিতা উঠে দাঁড়ায়। 2 পেগ মদ্যপান করে যে সুনিতা অসুস্থ হয়নি, রানাও যেমন সেটা বুঝতে পারছিল, সুবিমলও বুঝতে পারছিল। 6-7 পেগও মদ্যপান করে সুনিতা মাতাল হয় না।
আমি চলি মিস্টার দত্ত। হঠাৎ এভাবে অসুস্থতা বোধ করার জন্য আপনাদের কাজে ব্যাঘাত পড়লো বলে আমি সত্যিই দুঃখিত, সুনিতা বললে হিমানিসের দিকে তাকিয়ে। না না, ওসব ভাবছেন কেন? চলুন, আপনাকে নিচে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এগিয়ে এলো হিমানিস। নো থ্যাঙ্কস, তার দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। সুনিতা দরজার দিকে এগিয়ে গেল। হিমানিস দরজা খুলে দিল। বাড়ি পৌঁছে একটা ফোন করবেন কিন্তু সুনিতা দেবী, নচেত আমরা চিন্তায় থাকবো, হিমানিস বললে। সুনিতা কোনো জবাব দিল না। লাল কার্পেট মরা করিডোর দিয়ে হেঁটে সে লিফটের দিকে এগিয়ে গেল। নেশা তখন তার আর তিলমাত্র অবশিষ্ট ছিল না। কানের মধ্যে তখন কেবল অবিরাম হিমানিসের কথাগুলো ধ্বনিত হয়ে চলেছে। রাতের গাড়ি 50 মাইল স্পিডে ছুটে চলেছে তখন। যাত্রীরা সব যে যার ঘুমিয়ে। অবনীশ বুঝতেও পারে না, সহসা একটা ধাক্কা খেয়ে খোলা দরজার দিকে হুমড়ি খেয়ে পড়ল, তারপরই বাইরে। সুনিতা নিজেই বুঝতে পারে না কিভাবে লিফট দিয়ে নেমে আসলো সে, কিভাবে হোটেলের বাইরে এলো। গেটকিপারের ডাকে তার গাড়ি এসে সামনে দাঁড়ালো। সে গাড়িতে উঠে বসবার পর গাড়ি ছেড়ে দিল। রাতের কলকাতা শহর, রাত 11:15 বেশি নয়। শীতের রাত, তাই নচেত রাত শহরে এমন কিছু বেশি হয়নি। লোকজন খুব কম, গাড়ি অনেক। কার কাহিনী, কার কাহিনী? কে সুরজিৎ, কে অবনীশ, কে সুচিতা? রাতের গাড়ি। ভুলেছে কি? বলেনি তো সুনিতা। কত বছর হলো? অনেকগুলো বছর। মিস্টার ভবতোষ দত্তর গলাটা মনে করবার চেষ্টা করে সুনিতা। প্রথম গলাটা শুনে হঠাৎ যেন চমকে উঠেছিল সুনিতা। কেন, কেন চমকে উঠেছিল? অনেক দিনের বিস্মৃত একটা সুর যেন কোনো এক তন্ত্রীতে হঠাৎ অনুরণন তুলেছিল। চেনা সুর, যে সুর অনেক বছর পরও সে ভোলেনি। সে কি তবে মরেনি? না, তাই বা কেমন করে সম্ভব? এত বছর তাহলে সে চুপ করে থাকবেই বা কেন? আর অমন একটা চলন্ত গাড়ি থেকে পড়ে গেলে কেউ কি কখনো বেঁচে থাকতে পারে? কিন্তু ও যে বললে ধাক্কা দিয়ে অবনীশকে ফেলে দেওয়া হয়েছিল। কে অবনীশ? শুধুই কি গল্পের কোনো চরিত্র? সবটাই কাল্পনিক গল্প? গল্পটার সঙ্গে অতীতের একটা ঘটনার এমন মিল কি করে হলো? না, সুনিতা বুঝতে পারলে শুধু নিছক একটা গল্পই নয়, কোথায় যেন একটা সত্যের নিষ্ঠুর ইঙ্গিত রয়েছে কিছু আগে মিস্টার দত্ত বর্ণিত ওই কাহিনীর মধ্যে। সুরজিৎ, অবনীশ, সুচিতা, তাদের বালক পুত্র, রাতের রেলগাড়ি, মদ্যপান, অভিন্ন হৃদয় দুই বন্ধু। না, এ কেবলমাত্র কাহিনী নয়, কল্পনাও নয়, হতেই পারে না, হতে পারে না। গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে যে কি করে সুনিতা দোতলায় তার শোবার ঘরে এসে ঢুকলো নিজেই বুঝতে পারেনি। ঘরে ঢুকে আলো জ্বালতেই সামনের দিকে নজর পড়ল, আর সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালো সুনিতা। ঘরের অত্যুজ্জ্বল আলোর মাঝখানে সামনেই দেওয়ালে টাঙানো সুদৃশ্য একটা ফ্রেমে মিতুলের ফটো। হাসিও ছিল মিতুলের ওষ্ঠপ্রান্তে, কিন্তু এই মুহূর্তে মিতুলের ওষ্ঠপ্রান্তে তো কোনো হাসি নেই। দু চোখের স্থির দৃষ্টি যেন তার দিকে নিবদ্ধ। মিতুল, মিতুল যেন কে জিজ্ঞাসা করছে। কি, কি জানতে চায় মিতুল? অনেক বছরের অনেক কথা যেন পরপর ছায়াছবির মতো ভেসে উঠে সুনিতার সামনে। মিতুলের ফটোটার সামনে এসে দাঁড়ালো, আরও কাছে, একেবারে সামনেটিতে। কিছুতেই মিতুল প্রবোধ মানতে চায়নি। পরের দিন সকালবেলা যখন ট্রেনে মিতুলের ঘুম ভাঙল, মিতুল এদিক ওদিক তাকিয়ে প্রথমেই প্রশ্ন করেছিল, মা, বাপি কোথায়? একটা বার্থে মিতুল আর সুনিতা, অন্য বার্থে বসে আছে রণজিৎ। রণজিৎ সিগারেট টানছিল। ট্রেনটা ছুটে চলেছে কলকাতার দিকে। কেমন যেন অসহায় দৃষ্টিতে সুনিতা তাকালো রণজিতের মুখের দিকে। সে যেন নীরবে শুধায় রণজিৎকে। কি বলবো, কি জবাব দেব মিতুলের প্রশ্নের? মা, বাপি কোথায়? জবাব দিল রণজিৎ, তোমার বাপি কলকাতায় চলে গিয়েছে। কলকাতায়? কেমন করে গেল?
অন্য একটা ট্রেনে চেপে, রণজিৎ বললে। কেন মা, বাপি একা একা আগে চলে গেল কেন? রণজিৎ আবার বললে, তোমার বাপির কাজ ছিল তাই আগে আগে চলে গিয়েছে। মিতুল কিন্তু কিছুতেই শান্ত হতে চায়নি। বাকি সারাটা পথ ট্রেনে বারবার ওই একই প্রশ্ন করলে, বাপি কেন চলে গেল? তারপরই কান্না জুড়ে দিয়েছিল। আমি বাপির কাছে যাব। কাঁদে না মিতুল সোনা, চুপ করো। সুনিতা ছেলেকে প্রবোধবার চেষ্টা করে। কেন বাপিকে আগে চলে যেতে দিলে? কেন কেন? বাপি আমাকে নিয়ে গেল না কেন? রণজিৎ বললে, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে বাপি ডাকেনি। আমি তো ঘুমোইনি কাকু, তুমি আর বাপি যখন বের হয়ে গেলে আমি তো জেগে। তুমি জেগেছিলে? হ্যাঁ, আমি তো জেগেই ছিলাম। ঘ্যান ঘ্যান করতে লাগলো মিতুল। হিমানিসের অত্যন্ত ন্যাওটা ছিল মিতুল। বাড়িতে যতক্ষণ হিমানিস থাকতো মিতুল তার সঙ্গে সঙ্গেই থাকতো। অনেক বছর আগেকার ছোট্ট মিতুলের সেদিনকার কথাটা যেন কানের কাছে ঝমঝম করে ফিরতে লাগলো। আমি তো জেগেই ছিলাম, আমি তো জেগেই ছিলাম। রণজিৎ তাকে আকর্ষণ করেছিল। ময়াল সাপ যেমন পাকে পাকে জড়িয়ে ধরে, রণজিৎও সেদিন তাকে পাকে পাকে জড়িয়ে ফেলেছিল একটু একটু করে। সুনিতার দেহে রূপই ছিল, নচেৎ তার বাপের মতো অতি সাধারণ এক গরিব গৃহস্থের মেয়ের ৩০০ টাকা মাইনের চাকরে হিমানিসের সঙ্গে বিয়ে হতো না, হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। গান বাজনা অভিনয়ে ছোটবেলা থেকে পটু হয়ে উঠেছিল সুনিতা। এক ফাংশনে সুনিতাকে নাচতে দেখেই তাকে হিমানিসের পছন্দ হয়েছিল। হিমানিসই বিয়ের প্রস্তাব দিয়ে এসে তার গরিব বাপ মৃত্যুঞ্জয়ের সামনে দাঁড়িয়েছিল। একটি কপর্দক খরচ করতে হবে না, কেবল মেয়েটিকে সম্প্রদান করলেই হবে। মৃত্যুঞ্জয় হাতে যেন স্বর্গ পেয়েছিলেন। বিয়ে হয়ে গেল। বিয়ের আসরে সুনিতা প্রথম দেখে তার স্বামীর বড়লোক বন্ধু রণজিৎ মল্লিককে। তারপর ঘন ঘন আসা যাওয়া তাদের বাড়িতে করতে করতে রণজিৎ মল্লিক একটু একটু করে সুনিতার মনকে মোহাচ্ছন্ন করে ফেলে। যখন তখন দামি দামি শাড়ি, গহনা, এটা ওটা প্রেজেন্ট, তার গাড়িতে করে এখানে ওখানে যাওয়া। হিমানিস কিন্তু কখনো একটা কথাও বলেনি। রণজিৎ তার বাল্য বন্ধু, একান্ত সুহৃদ। তাকে যে হিমানিস শুধু ভালোই বাসত তাই নয়, বিশ্বাসও করত। তাই বোধ করি সুনিতা রণজিতের সঙ্গে মেলামেশাটার মধ্যে কোনো দোষ দেখতে পায়নি, মনে হয়নি তার কিছু। সুনিতা ছিল সেই টাইপের মেয়ে যার মনের মধ্যে ছিল এক স্বাচ্ছন্দ্য ভরা জীবনের প্রাচুর্যের গ্ল্যামারের তৃষ্ণা বরাবরই। যেহেতু সে তার নিজের রূপ সম্পর্কে ছিল অতীব সচেতন, আর তাই হিমানিসের সাধারণ অবস্থা, সুন্দর স্বাভাবিক জীবন তাকে আকর্ষণ করতে পারেনি। কোথায় একটা অজ্ঞাত ক্ষোভ ছিল মনের মধ্যে। হয়তো ক্রমশ তাতেই অভ্যস্ত হয়ে যেতে পারত সুনিতা, যদি না ঐশ্বর্য প্রাচুর্যের প্রলোভন দিয়ে রণজিৎ তার জীবনে এসে দেখা দিত। রণজিৎ কতদিন বলেছে, চলে এসো অনিতা। সুনিতা বলেছে, কেমন করে যাব? যেমন করে সবাই আসে। ভুলে যাচ্ছ কেন একটা কথা? কি? হিমানিস তোমার পরম বন্ধু। যত সংকোচ তো তোমার ওইখানে নিতা, হিমুর সঙ্গে প্রতারণা কেমন করে করব? সুনিতা মৃদু মৃদু হেসেছে। অথচ যাকে নিয়ে দুজনারই এত সংশয়, এত দ্বিধা, সেই হিমানিস কিন্তু কল্পনাও করতে পারেনি তার ঘরের ভিতটা ক্রমশ তলে তলে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, হুড়মুড় করে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ঝনঝন করে ঘরের কোণে রক্ষিত টেলিফোনটা বেজে উঠল। চমকে ওঠে সুনিতা। বাইরে শাড়িটা পর্যন্ত সে ছাড়েনি। ঘরে ঢুকে কখন শয্যার উপর বসে পড়েছে, এখনো তেমনিই বসে আছে। একবার যেন মাঝখানে আয়া পার্বতী এসেছিল, কি বলেছিল তাকে তাও মনে নেই। টেলিফোনটা বেজেই চলেছে তখন। উঠে গিয়ে রিসিভারটা তুলে নিল। হ্যালো। ওপাশ থেকে রণজিতের গলা ভেসে এলো, কে? নিতা? হ্যাঁ, আমি রানা। অমন করে চলে গেলে কেন হোটেল থেকে? সুনিতা কোনো জবাব দেয় না রানার প্রশ্নে, চুপ করে থাকে। জবাব দিচ্ছ না কেন? ঘুমোচ্ছিলে নাকি? ঘুম ভাঙালাম? না। জেগেছিলে? রণজিৎ আবার প্রশ্ন করলো অন্য প্রান্ত থেকে। হ্যাঁ।
সুনিতা বললে। মনে হচ্ছে কিছু হয়েছে তোমার। কি হয়েছে? কিছু তো নয়। দত্ত সাহেবের গল্পটা শুরু শুনেই ঘাবড়ে গিয়েছো না? আরে ও এমন অনেক কাহিনী অনেকের জীবনের সঙ্গে আশ্চর্য রকম মিলে যায়। তাছাড়া তো একটা মন গড়া গল্প মাত্র, চলচ্চিত্রের কল্পিত কাহিনী। তুমি মনে হচ্ছে হঠাৎ বড় বেশি নার্ভাস হয়ে গিয়েছ। ওই দত্ত লোকটি কে? বোম্বেতে থাকে, মস্ত বড় ব্যবসা, পয়সাওয়ালা লোক। মনে হয় তোমার পাতদিয়ার চাইতেও বেশি পয়সা আছে। লোকটার মুখের দিকে ভালো করে চেয়ে দেখেছো রানা? সুনিতা মৃদু গলায় বললে। হো হো করে হেসে ওঠে ফোনের অপর প্রান্তে রণজিৎ মল্লিক। হাসছো তুমি রানা? হাসবো না তো কি। আরে আমারও প্রথমটায় ওর মুখের দিকে তাকিয়ে কেমন কেমন যেন মনে হয়েছিল, কিন্তু তাও কি কখনো সম্ভব? কেন সম্ভব নয়? সম্ভব নয় এই জন্য যে ব্যাপারটা কল্পনাতেও আসে না। চলন্ত ট্রেন থেকে পড়লে যদি কেউ বেঁচেও যায়, যদিও সেটা সম্ভব নয়, একটা জবুজ থবু বিকলাঙ্গ হয়েই বেঁচে থাকতে হয়। তাছাড়া যদি সে ভাগ্যক্রমে বেঁচেই গিয়ে থাকে, এই 8 বছরে তার একটা কোনো সংবাদ আমরা পেতাম না মনে করো? 8 বছর, তাই না? নিশ্চয়ই 8 বছর, হিসেব করে দেখো। আমি চলে আসার পর গল্পের বাকিটুকু শুনেছো? না, তোমার অসুস্থতার জন্য দত্ত সাহেব যেন কেমন হঠাৎ থমকে গেলেন, কেমন বিব্রত বোধ করতে লাগলেন। বারবার তোমার অসুস্থতার কথাই বলছিলেন। তাই বুঝি? হ্যাঁ, বলছিলেন হঠাৎ তোমার এমন হলো কেন, শরীরে কোনো অসুখ আছে কিনা, বড় কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বললেন। রানা বলো। আমি ভাবছি ওই বইতে আমি কাজ করব না। ঠিকই না, না ব্যাপারটা তাহলে বড় বিশ্রী দেখাবে যে। ভদ্রলোক কি ভাববেন বলো? আমি ভাবছি না বলে দেব। না না শুনি, ওসব করো না। একটা পয়সাওয়ালা প্রডিউসার এ লাইনে এসেছে, পরপর বই করবে। তাছাড়া ভুলে যেও না, তোমার বয়স 33 হলো। আর কতদিনই বা নায়িকা রোল করতে পারবে? রোমান্টিক হিরোইনের রোল আর 2-1 বছরের বেশি হয়তো করতেই পারবে না। গুছিয়ে নাও, সময় থাকতে থাকতে গুছিয়ে নাও। রাধে শ্যাম কোথায়? আজ আসেনি। কেন? কি ব্যবসার কাজে গতকাল বোম্বাই গিয়েছে, ফিরতে 2-4 দিন দেরি হবে। তাছাড়া রাধেশ্যামেরও খুব ইচ্ছা ছিল না এই বইতে আমি কাজ করি। গুলি মারো তোমার রাধেশ্যামকে। কিন্তু জানো তো ওকে, হাউ জেলাস হি ইজ। পাগলামি করো না। আরে বেঁচে থাক আমার মোহন বাসি, জুটবে আমার অনেক দাসী। শোনো, তুমি হয়তো বুঝতে পারোনি নিতা, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম আগাগোড়া কালো কাচের চশমার আড়াল থেকে তত্ত্ব লোকটা যেন তোমাকে গিলে খাচ্ছিল। বাজে কথা রাখো। কাল একবার তুমি আসতে পারবে রানা? যখনই কহিবে তখনই হুজুর আইনের দরবারে এদাস হাজির হবে। কখন যেতে হবে বলো? সকালের দিকে এসো। সকালে সুমিমালের ওখানে যেতে হবে, 10টার পর যাব। বাকি রাতটুকু জামা কাপড় বদলে সুনিতা শয্যায় গিয়ে আশ্রয় নিলেও ঘুম এলো না। সকালে স্নান সেরে এক পেয়ালা চা নিয়ে সবে বসেছি সুনিতা, পার্বতী এসে ঘরে ঢুকলো। মাইজি। কি রে? কি এক বাবু এসেছেন দেখা করতে, কার্ড দিলেন এই যে। কার্ডটা এগিয়ে দিল পার্বতী সুনিতার দিকে। কে আবার বাবু এলো এই সকালে? বলতে বলতে সুনিতা পার্বতীর হাত থেকে কার্ডটা নিল। দামি আইভরি কার্ডে এমবস করা নাম, মিস্টার ডাট, বোম্বে। কার্ডের উপরে নামটা পড়ার সঙ্গে সঙ্গেই সুনিতার বুকের মধ্যে যেন ধক করে ওঠে। হাতের কার্ডটার দিকে কেমন যেন বোবা দৃষ্টিতে চেয়ে থাকে সুনিতা। কি বলবো মাইজি? হ্যাঁ, চমকে তাকালো সুনিতা পার্বতীর মুখের দিকে। বাবু বসবার ঘরে বসে আছেন। যা তুই, আমি যাচ্ছি। পার্বতী চলে গেল। সুনিতা কিন্তু সঙ্গে সঙ্গে উঠতে পারে না।
কেমন নিষ্প্রাণ হয়ে বসে থাকে সোফাটার উপরে আরও কিছুক্ষণ। কি করবে? দেখা করবে সে, না দেখা করবে না? হঠাৎ মনে হয় সুনিতা দেখাই করবে। কাল রাত্রে অস্পষ্ট আবছায়া ঘরের স্বপ্নালোকে মানুষটাকে ভালো করে দেখা হয়নি। আজ একবার দিনের আলোয় ভালো করে দেখবে। পরনের শাড়িটা একটু গুছিয়ে দিয়ে সুনিতা বসবার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের মধ্যে বসেছিল ভবতোষ দত্ত। পরনের দামি অ্যাশ কালারের স্যুট, ঘন নীল জরির বুটি দেওয়া টাই, চোখে কালো কাচের চশমা, মুখে পাইপ। পদশব্দে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো ভবতোষ। মেনি হ্যাপি রিটার্ন। আজকের এই শুভ 25শে মাঘ আপনার জীবনে বারবার ঘুরে ঘুরে আসুক। বলতে বলতে পাশ থেকে একগোছা রজনীগন্ধার স্টিক ও একটা মরক্কো লেদারের কেস ত্রিপয় থেকে তুলে নিয়ে এগিয়ে ধরল ভবতোষ সামনের দিকে। কয়েকটা মুহূর্ত গলা দিয়ে কোনো স্বরই বের হয় না সুনিতার। তারপর একটা ঢোক গিলে শুকনো গলায় মিনমিন করে বললে, আজ আমার জন্মদিন, আপনি জানলেন কি করে? বুকের ভেতরটা কাঁপছে তখন সুনিতার, গলাটা শুকিয়ে গিয়েছে। জানি। জানেন? কেমন করে জানলেন? সে পরে শুনবেন ক্ষণ। এই সামান্য উপহারটুকু নিলে একান্ত বাধিত হব। রজনীগন্ধা স্টিকগুলো ও বাক্সটা এগিয়ে ধরল সামনে ভবতোষ। ফুলের স্টিকগুলো হাতে নিয়ে কাঁপা কাঁপা গলায় সুনিতা বললে, কি আছে বাক্সে? দেখুন না খুলে। বাক্সের ডালাটা খুলতেই চমৎকার একটা মুক্তোর মালা চোখে পড়ল। বড় বড় মটরের দানার মতো মুক্তোগুলো। ভিতর থেকে যেন মুক্তগুলোর একটু চাপা নীল আলো ঠিকরে বেরোচ্ছে। বুঝতে কষ্ট হয় না সুনিতার। সাচ্চা সিংহলি দামি মুক্ত। আশ্চর্য! রজনীগন্ধা যেমন তার প্রিয়, তেমনি একটা স্বাদ ছিল সেই প্রথম যৌবন থেকেই একটা মুক্তোর মালার। অফিস ফেরতা হিমানিসের সিজনের সময় কিছু রজনীগন্ধার স্টিক আনতে কখনো ভুল হয়নি। বিয়ের পর প্রথম জন্মদিন। কথায় কথায় সুনিতাই একদিন বলেছিল বিয়ের পরে হিমানিসকে। 25শে মাঘ তার জন্মদিন। 13ই অগ্রহায়ণ বিয়ে হয়েছিল। সেই বছরেই 23শে মাঘ হিমানিস শুধিয়েছিল। পরশু তোমার জন্মদিন নিনা। সুনিতাকে আদর করে নিনা বলেই ডাকত হিমানিস। কি চাই তোমার বলো? ও মা, জন্মদিন তো হয়েছে কি? এতগুলো জন্মদিন তো কেটে গিয়েছে। কেউ কি সে কথাটা মনে করেছে, না কেউ কোনোদিন তাকে কিছু দিয়েছে? গরিবের ঘরের মেয়ের আবার জন্মদিন কোনোদিনই হয়নি, মনেও থাকতো না কোনোদিন। কিন্তু বিয়ের পর বছর বছর ঠিক মনে করে দিনটি বিশেষভাবে পালন করেছে হিমানিস। যত সামান্যই হোক, কিছু না কিছু তাকে ঠিক দিয়েছে হিমানিস। বলেছে, মেনি হ্যাপি রিটার্ন। এই দিনটি তোমার বারবার ঘুরে ঘুরে আসুক। সেবারে বলেছিল, বাহ, জন্মদিন তোমার, চা পাড়ি দেব, বলো কি চাও? কি আর দেবে, কিছু দিতে হবে না। না, তা কি হয়, বলো না লক্ষ্মীটি। তাহলে এক গোছা রজনীগন্ধার স্টিক এনো। সুনিতা বলেছিল, রজনীগন্ধার স্টিক মাত্র, আর কিছু নয়? হ্যাঁ, আমার প্রিয় ফুল, আর কিছু চাই না। চাই যা, তুমি কি দিতে পারবে? কৌতুক করে বলেছিল সুনিতা। বলোই না, পারবে না তুমি। তবু শুনি না। একটা সাচ্চা মুক্তোর মালা, অনেক দিনের স্বাদ আমার। ওরে বাবা, ওর দাম যে 1000 টাকার উপরে পড়বে। গরিব কেরানি, কোথা থেকে দেবো বলো? ওই ফুলই দিও, তাতেই হবে। একটা ঢাকাই শাড়ি আর রজনীগন্ধার স্টিক এনেছিল সেদিন সুনিতার জন্য হিমানিস। পরের বছর দিয়েছিল একটি মুক্তোর মালা। হাতে নিয়ে সুনিতা বলেছিল, বাহ, চমৎকার মালাটা তো মুক্তার। আসল নয় কিন্তু নিনা, ঝুটা মুক্ত। তা হোক। হঠাৎ ভবতোষের কণ্ঠস্বরে যেন চমক ভাঙল সুনিতার। ভবতোষ মৃদু মৃদু হাসতে হাসতে বললে, ঝুটা মুক্ত নয় সুনিতা দেবী, একেবারে খাঁটি আসল মুক্ত। কি হলো সুনিতার? তার সারা শরীরটা যেন কাঁপছে। কই, পড়লেন না মালাটা গলায়? পড়ুন না দেখি। ভবতোষ বললে, কাল হঠাৎ অসুস্থ হয়ে চলে এলেন, এখন কেমন আছেন? সুনিতা চোখ তুলে তাকালো ভবতোষের দিকে।
কালো কাচের ভিতর থেকে সুনিতার যেন মনে হলো একজোড়া চোখের দৃষ্টি ছুরির ফলার মতো তার অন্তঃস্থলে গিয়ে বিঁধছে। অবিকল যেন সেই রকম মুখ, সেই রকম কপাল, তফাৎ কেবল এক মুখ কাঁচা পাকা চাপ দাড়ি আর কপালের বাঁ দিকে দীর্ঘ একটা ক্ষতচিহ্ন। মাথার চুলগুলোও কাঁচা পাকা, রগের দুপাশের চুল প্রায় সাদা। বসুন মিস্টার দত্ত, আমি আসছি। কথাগুলো বলে যেন স্খলিত পদে সুনিতা ঘর থেকে বের হয়ে গেল। আর যেন দাঁড়াতে পারছিল না সুনিতা, ঘরে ঢুকে সোফাটার উপরে ধপ করে বসে পড়ল। তার জন্মদিন যে 25শে মাঘ, কেমন করে জানলেন ভদ্রলোক? রজনীগন্ধা তার প্রিয় ফুল, মুক্তোর মালা। বছর চারেক আগে অবশ্যই রাধে শ্যাম তাকে একজোড়া দামি মুক্তোর মালা দিয়েছিল, কিন্তু সেটাও হয়তো এত দামি মুক্তোর মালা নয়। তাছাড়া সে তো ভুলেই গিয়েছিল তার জন্মদিনের কথা। 25শে মাঘ দিনটা তো কবেই তার জীবন থেকে মুছে গিয়েছে, বিস্মৃতির কালিমায় ঠেকে গিয়েছে। 25শে মাঘ, আবার 25শে মাঘ এসেছে তার জীবনে। আজ কই, 1 ঘন্টা আগেও তো সে কথাটা তার মনে পড়েনি। বাইরের ঘরে যে ভবতোষ দত্ত বসে আছেন, কথাটা যেন ভুলেই গিয়েছিল সুনিতা। পার্বতীর ডাকে তার খেয়াল হলো, মাইজি, তুমি এখানে বসে? বাইরের ঘরে বাবু দেখলাম এখনো বসে আছেন। ও পার্বতী, চা নিয়ে আয় বাইরের ঘরে, আমি যাচ্ছি। সুনিতা আবার বাইরের ঘরে ফিরে এলো। আমি আজ তাহলে উঠি সুনিতা দেবী। না না, একটু বসুন। আরও কত লোক হয়তো আসবেন আজকের দিনে আপনার কাছে, আমি বরং যাই। ভবতোষ বললে, কেউ আসবে না। হঠাৎ যেন সুনিতার গলা দিয়ে কথাটা বের হয়ে এলো, আপনি বসুন। পার্বতী ট্রেতে করে চা নিয়ে এলো। ট্রের উপর একটা প্লেটে পেস্ট্রি কেক। এসব আনতে গেলেন কেন সুনিতা দেবী? আমি সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা ও বিকেলে 1 কাপ চা ছাড়া তো চা খাই না। তবে কোকো বা কফি করে আনুক? না না, কিছুর দরকার নেই। বারবার চা খেলে আমার মনে হয় সুনিতা দেবী, চায়ের স্বাদটাকে ঠিক উপলব্ধি করা যায় না। বহু বছর আগে বিয়ের পরে একদিন হিমানিস তাকে ঠিক ওই কথাটা বলেছিল না? সুনিতা বারবার চা খেত, কিন্তু হিমানি সকালে ও বিকেলে 2 কাপের বেশি কখনো চা পান করতো না। একদিন ঠিক ওই কথাটাই বলেছিল। না নি না, বারবার চা খেলে আমার মনে হয় স্বাদটা ঠিক উপলব্ধি করা যায় না। আপনি চা খান না সুনিতা দেবী, আমি বরং নতুন করে আমার পাইপে টোবাকো ভরে নিই। একটা কথা বলবো মিস্টার দত্ত? অফকোর্স, ইফ ইউ ডোন্ট মাইন্ড। নিশ্চয়ই না, বলুন। আপনি আমাকে মিসেস সেন বলে ডাকবেন, কিন্তু তাতে করে আপনার মনে হয় না যে আপনি কারো না কারো একজনের, মানে বিশেষ কোনো একজন লোক সেনের স্ত্রী? কিন্তু সেটাই তো আমার সত্য পরিচয়। আমি একজনের। সত্য পরিচয় আপনার কি তা নিয়ে আজকে মাথা ঘামাচ্ছে বলুন? আপনার নিজেরও হয়তো মনে নেই। বাহ, তা কেন হবে? নিশ্চয়ই আপনি হচ্ছেন নহ মাতা, নহ কন্যা, নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দন বাসিনী উর্বশী। কত লোক আপনাকে আজ মনে মনে কামনা করে, স্বপ্ন দেখে। তারপরেই হঠাৎ থেমে বললে, আপনি বিরক্ত বোধ করছেন না তো সুনিতা দেবী? আচ্ছা, আজ আমি উঠি। কথাগুলো বলতে বলতে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো ভবতোষ। চলি, কিন্তু গল্পের শেষটা কবে শুনবেন? মানে যতটুকু আমি ভেবেছি সেইটুকু। ব্যস্ত কি, সে হবে। গল্পের শুরুটা কেমন লাগলো কাল আপনার? ভালোই তো। হ্যাঁ, আপনি হচ্ছেন সত্যিকারের একজন আর্টিস্ট। আপনার তো ভালো লাগবেই, বিশেষ করে বাস্তবের সঙ্গে যদি তা মিলে যায়। আচ্ছা চলি, নমস্কার। ভবতোষ দত্ত বের হয়ে গেল। সুনিতা কিন্তু যেমন বসেছিল তেমনই বসে রইল, একেবারে প্রস্তর মূর্তির মতো। কতক্ষণ বসেছিল তার মনে নেই, খেয়ালও ছিল না। হঠাৎ একসময় রণজিতের গলার স্বরে চমকে উঠল, এ কি, এভাবে এখানে বসে যে শুনি? রানা, এসো। কি ব্যাপার, তোমাকে যেন অত্যন্ত পেল বলে মনে হচ্ছে, খুব বেশি রকম চিন্তিত। বসো রানা। রণজিৎ বসলো মুখোমুখি অন্য একটা সোফায়।
ব্যাপার কি? মিস্টার দত্ত এসেছিলেন। মিস্টার দত্ত? মানে আমাদের রাতের গাড়ি ছবির প্রডিউসার? হ্যাঁ, আজ 25শে মাঘ, আমার জন্মদিন। শুভেচ্ছা জানিয়ে প্রেজেন্ট দিয়ে গেলেন। শুভেচ্ছা জানিয়ে তোমার জন্মদিনে প্রেজেন্ট দিয়ে গেলেন? আজ তোমার জন্মদিন নাকি? সত্যি সত্যি? হ্যাঁ, 25শে মাঘ আমার জন্মদিন। তাই মিস্টার দত্ত জানলেন কি করে সে কথাটা? সেটাই তো ভাবছি। কেউ জানে না সে কথা, আর আমারও মনে ছিল না। রানা, আমার আমার কেমন যেন ভয় করছে। ভয় করছে কেন? জানি না, কিন্তু এটা বুঝতে পারছি একটা কিছু ঘটবে। একটা কিছু ঘটতে চলেছে রানা। কি ঘটবে? কি ঘটতে চলেছে? জানি না, জানি না। না রানা, মিস্টার দত্তর বইতে আমি কাজ করতে পারবো না। আমি টাকা দিচ্ছি, তুমি তার টাকা ফিরিয়ে দিয়ে এসো রানা। আমি তার ছবিতে কাজ করতে পারবো না। ভদ্রলোক ইতিমধ্যেই বেশ কিছু খরচ করেছেন, জোরদার পাবলিসিটিও দিয়েছেন। এই অবস্থায় তিনি যদি তোমার বিরুদ্ধে কেস করেন, ক্ষতিপূরণের দাবি করেন, করুক। কেসারত দিতে হয় দেব। পাগলামি করো না, পাগলামি করো না। ব্যাপারটা স্পষ্ট করে একটু খুলে বলো তো। কেন তুমি অমত করছো? আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? ভবতোষ দত্ত ওর আসল নাম নয়। তবে কেউ? জানি না। তবে আমার মন বলছে ও ভবতোষ দত্ত যদি হয়, ওই পরিচয়ের আড়ালে অন্য একটা ওর পরিচয় আছে। থাকেই যদি, তো থাক না, কি এসে গেল আমাদের? আমরা পয়সা নেব, কাজ করব, ব্যাস ফুরিয়ে গেল। না না, আমার মনে হচ্ছে ব্যাপারটা সেখানেই শেষ হবে না। কি, তোমার দিকে হাত বাড়াবে? তা হয়তো বাড়াতে পারে, কারণ ভদ্রলোকের হাবভাব দেখে মনে হচ্ছে তোমাকে তার মনে ধরে গিয়েছে। তা হলেই বা ক্ষতি কি? রাধেশ্যামকে ছেড়ে? আহ, না না, চুপ করো। কি আবল তাবল বকছো? তুমি আমার কথাটা বুঝতে পারছো না। বুঝতে যে পারছি না তা একেবারে নয়, তবে আমার মনে হয় ইউ আর থিঙ্কিং টু ফার। কাল রাতের ভূতটা দেখছি এখনো তোমার ঘাট থেকে নামেনি। সর্পের রজ্জু ভ্রম হচ্ছে তোমার। জানি না, না না, তাই কিনা। তবে তবে টবে নয়, ওসব বাজে চিন্তা মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দাও। যা অসম্ভব, যা অকল্পনীয়, তা কখনো ঘটতে পারে না। বলছো? হ্যাঁ। আর ধরো যদি তোমার আশঙ্কাই সত্য হয়, যা অবশ্যই হতেই পারে না, তাহলেও আজ ও আমাদের কি করতে পারে? রণজিৎ মল্লিক যাই বলুক না কেন, সুনিতা যেন কিছুতেই মন থেকে চিন্তাটা সরিয়ে ফেলতে পারে না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।